এক ভদ্রলোক ভালো বাংলোর সন্ধানে এক পুরনো রাজবাড়িকে কিনে ফেলে। আসলে প্রকৃতির মায়ায় বশবর্তী হয়ে তার শৌখিনতার মায়াজালে তিনি নিজেকে আবদ্ধ করতে চেয়েছিলেন। কিছুটা সময় পেরিয়ে গেলে রাত্রিবেলায় সে রাজবাড়িতে শোনা যায় নূপুরের শব্দ। ভদ্রলোক সাহসী হওয়ায় সে নূপুরের আওয়াজের উৎসের খোঁজে বিছানা থেকে উঠে গেলেন। হতভম্বের মতো সেখানে গিয়ে দেখলেন রাজামশাই তার নৃত্যকলা শিল্পীদের নিয়ে গান বাজনায় মত্ত হয়েছেন। আর এই সমস্ত ঘটনাটা ভালো করে বুঝে উঠবার আগেই এক পলকের মধ্যে সে সুন্দরী অপ্সরারা তাদের রূপ বদলে পাল্টে যায় এক ভয়ঙ্কর কঙ্কালে। নমস্কার, আজ আমরা আপনাদের শোনাতে চলেছি লেখক ইন্দ্রনীল অধিকারীর লেখা ভৌতিক গল্প পুনর্বাসন। গল্পটি পতিতপাবন পাবলিশার্স দ্বারা প্রকাশিত ও নবলোক প্রেস দ্বারা মুদ্রিত ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় ও পঙ্কজ অধিকারীর সম্পাদনায় সৃষ্ট ছোটদের সেরা ছোট গল্প বইটি থেকে নেওয়া হয়েছে। আজ এই গল্পের সূত্রধার আমি জিষ্ণু। গল্পটি একক কণ্ঠে পাঠ করেছে রাহুল, প্রযোজনা করেছেন সোমনাথ এবং নির্দেশনা করেছেন স্বর্ণব। কি হয় তারপর তা জানতে আজকের এই গল্পটি পুরোটি শুনুন। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের সেই সমস্ত বন্ধুদের সাথে যারা গল্প শুনতে অনেক ভালোবাসেন, এবং সব শেষে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন আজকের গল্পটি তাহলে শুরু করা যাক। হিরেনবাবু একজন শিল্পপতি। তিনি শৌখিন মানুষ। শহরের যান্ত্রিক জীবন তার খুবই অপছন্দের। কাজের সুবাদে তাকে শহরে থাকতে হয়। অনেক আগেই পরিকল্পনাটা ছিল প্রকৃতির কোলে, প্রকৃতির মাঝে অবসর সময়ে সময় কাটাবেন। সুযোগ পেয়েই বিরাট রাজপ্রাসাদটা তাই তিনি কিনেই ফেললেন। প্রতিবেশীরা প্রাসাদটা সম্পর্কে নানান কথা বলেছিল, কিনতেও বারণ করেছিল। এখানে নাকি ভূতের বাস। কারো কথায় হিরেনবাবু আমল দেননি। তিনি ভূত টুত অতটা বিশ্বাস করেন না। বরং কম দামে প্রাসাদটা পাওয়ায় তার আগ্রহ খুব বেড়েই গিয়েছিল। প্রাসাদটা কিনেই তিনি তার স্ত্রী ফিরিয়ে এনেছিলেন। এখন পথচারীরা চলার পথে দূর থেকে তাকিয়ে দেখে তার বাহ্যিক রূপ। হিরেনবাবু স্ত্রী এবং তার ছোট কন্যাকে নিয়ে কয়েকদিনের জন্য রাজবাড়িতে এলেন। সমগ্র এলাকাটা যেন শিল্পীর আঁকা কোনো ছবি। বিস্তীর্ণ গাছগাছালিতে ঘেরা বিরাট তিনতলা অট্টালিকা। চারিদিকে নানা জানা অজানা ফলের গাছ এবং আগাছা। গাছে গাছে পাখিরা কলরবে মুখর। পিছনে ঘাট বাঁধানো বড় দিঘি। দিঘিতে টলটলে জল। জলে বক ও পানকৌড়ি খেলা করছে। প্রকৃতিতে দুমড়ে মুচড়ে নিংড়েই প্রকৃতির মাঝে নির্মিত হয়েছে সুবিশাল তিনতলা অট্টালিকা। প্রকৃতি কিন্তু এতটুকুও ম্লান হয়নি, বরং তার সম্ভার নিয়ে আরও সে চিরসবুজ রূপে দণ্ডায়মান। নয়নাভিরাম ঘন সবুজ মানুষের মন ভালো করে দেয়। হিরেনবাবুর খুব ভালো লাগছে। নির্জন দুপুরে ঘুঘু এবং কোকিলের ডাকে মনটা উদাস হয়ে পড়েছে। তিনি পরিবার নিয়ে প্রাসাদের ভিতরটা ঘুরে ঘুরে দেখছেন। এখানে এসে তার একবারের জন্য ভুতুড়ে বালি বলে মনে হয়নি। এ এক বিস্ময়কর অনন্য সৃষ্টি। রাত তখন 2টো। সকলেই ঘুমিয়ে পড়েছে। কে যেন মিষ্টি সুরে হিরেনবাবুর নাম ধরে ডাকল, মহিলা কণ্ঠে। খুবই মিষ্টি সুর। তিনি ঘুম ভাঙা চোখে খাটের ওপরে উঠে বসলেন। ফের একই কণ্ঠে ভেসে এলো, আপনি আমাদের সম্মানীয় অতিথি। মহারাজ আপনাকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন। হিরেনবাবুর বলিষ্ঠ সুঠাম শরীর, খুবই সাহসী, কিন্তু সেই সাহস আজ যেন কোথায় হারিয়ে গেল। মেরুদণ্ডের মাঝখানে একটা শিরশির ঠান্ডা স্রোত বয়ে গেল। তিনি জোর করে নিজেকে শক্ত রাখবার চেষ্টা করলেন। কাউকে ডাকলেন না। ভয়ে ভয়ে বিছানা থেকে নিঃশব্দে উঠে এসে দরজার সামনে দাঁড়ালেন। কোনো শব্দ নেই। চারিদিকে নিস্তব্ধ। দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন হিরেনবাবু। মাথাটা ঘোরাতেই দেখতে পেলেন সামনেই এক অপরূপ সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছেন। গায়ে তার ঝলমলে দামি পোশাক, মায়াবী টানা টানা বড় বড় চোখ দুটো
অদ্ভুত সুন্দর। এমন সুন্দরী মেয়ে তিনি আগে কখনো দেখেননি। মুগ্ধ দৃষ্টি নিয়ে বিস্ময়ে তাকিয়ে আছেন। এই মুহূর্তে তার আর ভয় নেই। মেয়েটি অত্যন্ত স্বাভাবিকভাবে বলল, আসুন, ভেতরে আসুন। তাকে অনুসরণ করে হীরেনবাবু এগিয়ে চললেন। ওরা নাচ ঘরে প্রবেশ করল। বিরাট প্রশস্ত ঘর, মেঝেতে বিদেশি রঙিন ঝাঁ চকচকে মার্বেল। দক্ষিণ দিকের জানলাগুলো খোলা। খোলা আকাশে পূর্ণিমার ভরা চাঁদ। চাঁদের জ্যোৎস্নায় ঘরটা মোহময় রূপ নিয়েছে। এ যেন স্বর্গের এক খণ্ডচিত্র। আলো আধারি জ্যোৎস্নায় তাদের রূপকে আরও অপরূপ করে তুলেছে। নাচমহলের মাঝামাঝি একটা বড় সিংহাসন, সেখানে রাজা বসে আছেন। তাকে আবর্ত করে মন্ত্রী এবং গুণী মানুষেরা ঘিরে রেখেছেন। মহারাজ দাঁড়িয়ে হীরেনবাবুকে অভ্যর্থনা জানালেন। বললেন, আজ আমাদের কাছে এক বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন। তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এক অপ্সরা সুন্দরী হীরেনবাবুর হাত ধরে তাকে একটা সিংহাসনে বসালো। তিনি যন্ত্র মানুষের মতো নির্দিষ্ট আসনে বসে পড়লেন। মহারাজ ঘোষণা করলেন, আজকের অনুষ্ঠান মহামান্য হীরেন বৈদ্যের সৌজন্যে। সঙ্গে সঙ্গে এক ঝাঁক বিদুষী মহিলা নাচতে শুরু করলেন। ওদিক থেকে বাজনার তালে তালে সুমধুর কণ্ঠে মহিলারা সঙ্গীত পরিবেশন করতে লাগলো। এক দেবী যেন সোনার আসনে বসে তানপুরা বাজাচ্ছেন। তবলচির তালে তালে বোল ফুটে উঠল। নাচ এবং গানের মেলবন্ধনে পরিবেশটাই পাল্টে গেল। সে এক অপরূপ দৃশ্য। মনে হচ্ছে দেবলোকে থেকে অপ্সরারা এসে নাচ গানের আসর বসিয়েছেন। হীরেনবাবু তন্ময় হয়ে অপলোক দৃষ্টিতে সেই সব দৃশ্য দেখছেন। হঠাৎই কোথা থেকে এক ঝাঁক মহিলা সারিবদ্ধভাবে নাচতে নাচতে তাদের সামনে এলো। তাদের নৃত্য দেখে শীতের রাতে শীতের পোশাক পরা অবস্থায় হীরেনবাবু ঘেমে স্নান করে গেলেন। এসব তিনি কি দেখছেন? বাজনার তালে তালে পটয়সী নৃত্যশিল্পীরা একই ছন্দে নাচছে। ওরা তো মানুষ নয়, ধবধবে সাদা কঙ্কাল। কঙ্কালগুলো মানুষের মতো হাত দুলিয়ে কোমর বাঁকিয়ে নাচছে। তাদের চোখগুলো লাল গোলাপের মতো। হীরেনবাবু এবার সত্যিই ভয় পেয়ে গেলেন। তিনি যেন মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জোর করে নিজেকে ধরে রাখার ব্যর্থ চেষ্টা করছেন। হঠাৎই নাচ এবং গান দুই বন্ধ হয়ে গেল। মিউজিশিয়ানরা চুপচাপ বসে আছে। ওদিক থেকে মহারাজের গভীর কণ্ঠস্বর ভেসে এলো, হীরেনবাবু, আমি মহারাজ দেবনারায়ণ চৌধুরী বলছি। আপনি নিশ্চয়ই অবগত আছেন আমি আমার বিপুল সাম্রাজ্য ত্যাগ করেছি। এখানে আমরা সাধারণভাবেই বসবাস করছি। শুধুমাত্র এই প্রাসাদটা আমার। এখানে কেউ হাত দিলে বা আত্মসাৎ করতে চাইলে তাকে আমি ক্ষমা করব না। বাঁচতে চাইলে এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে ফিরে যান। হীরেনবাবুর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে। এক লোহময় লাফে সেখান থেকে টলতে টলতে বেরিয়ে এলেন নিজের ঘরে। ঘরে এসেই সংজ্ঞাহীন অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়লেন। সাত সকালে হীরেনবাবু সপরিবারে ভয় এবং বিস্ময় নিয়ে কলকাতায় নিজের বাড়ি ফিরে এলেন। সেই দিনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন মফস্বল শহরের রাজবাড়ির পাট চুকিয়ে দেবেন, পুরো সম্পত্তিটা বিক্রি করে ফেলবেন। হীরেনবাবু দৃঢ়চেতা, কঠিন মনের মানুষ। এ যেন তার স্বপ্নের বাড়ি। বহু আশা নিয়ে তিনি কিনেছিলেন। এমন ঐতিহ্যবাহী বাড়িটা হাতছাড়া করতে তার খুবই কষ্ট হচ্ছে। হীরেনবাবুর এক বন্ধু ভূত নিয়ে পিএইচডি করেছেন। 6 বছর ভূত নিয়ে গবেষণা চালিয়েছেন। নাম ডক্টর বিভূতি দাস, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ডক্টর দাসের সঙ্গে তিনি যোগাযোগ করলেন। সেই দিনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন। প্রাসাদটা আমার খুব প্রিয় ছিল।
ভেবেছিলাম মাঝে মাঝে এখানে সময় কাটাবো, কিন্তু বিভূতিবাবু মনোযোগ দিয়ে শুনছিলেন। হীরেনবাবুর কথার মাঝে বললেন, চিন্তা করো না, আমি বহু ঠ্যাঙা ভূত দেখেছি, তাদের সোজাও করে দিয়েছি। সব ভূত সাফ করে রাজপ্রাসাদ ফাঁকা করে দেব। পরের দিন বিভূতিবাবু সেই রাজপ্রাসাদে চলে এলেন। মূল মহলের দোতলার ডান দিকে একটা ঘরে উঠলেন। তিনি ফ্রেশ হয়েই বিকেলে শহর পরিদর্শনে বেরোলেন। ওখানকার কলেজের এক ইতিহাসের শিক্ষকের সঙ্গে আলাপ হলো। তিনি এই রাজপ্রাসাদের খণ্ড খণ্ড গল্প শোনালেন। সেসব অনেককাল আগেকার কথা। একাধিক দেশ জয় করে এক রাজা তার বীরত্বের প্রকাশ করেছিলেন। তিনি ছিলেন বহু গুণের অধিকারী, পাণ্ডিত্যেও ছিল সর্বজন বিদিতা। ছিলেন সুরের সাধক, নাচ গানের প্রতি প্রবল আসক্তি ছিল, ভীষণ ভালোবাসতেন নাচ গান। যুদ্ধ জয়ের পর পরাজিত দেশের কোনো ধন সম্পদ লুণ্ঠন করে আনতেন না, তবে সেই সব দেশের ধনী মহিলা নৃত্যশিল্পী এবং গায়িকাদের বন্দি করে নিজের দেশে নিয়ে আসতেন। রাজমহলেই তাদের ঠাঁই হতো, সসম্মানে সেখানে তারা বসবাস করত। প্রতি রাতে তাদেরকে নিয়ে চলতো নাচ গানের আসর। সুন্দরী শিল্পীদের নাচ ও গানে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠত। এইসব প্রখ্যাত শিল্পীদের নিয়ে মহারাজের একটা চাপা গর্বও ছিল। তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের নিমন্ত্রণ করতেন। সারা রাত এলাহি খাওয়া দাওয়া হতো। মেয়েরা নাচ এবং গান দিয়ে সকলের মন জয় করে রাখত। মহারাজের এমন খামখেয়ালি কার্যকলাপের খবর দেশের সীমানা অতিক্রম করে বিদেশেও চলে গিয়েছিল। রসিক মানুষটির রসবোধ, পাণ্ডিত্য দেখে অনেকেই তাকে সমীহা করত। শৌর্যে, বীর্যে, অর্থে, শিক্ষায় রাজা ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। অনেক দেশই রাজার এমন বিলাসবহুল জীবনযাপনকে হিংসা করত। রাজার পতনের অপেক্ষায় উন্মুখ হয়েছিল সবাই। স্বল্প সময়ের মধ্যে তার অনেক শত্রু জন্মে গেল। গোপনে কতগুলো দেশ জোটবদ্ধ হলো। তাদের সম্মিলিত শক্তি দিয়ে এক রাতে অতর্কিত দেশটাকে আক্রমণ করল। রাজার ছিল বিরাট সুশৃঙ্খল সৈন্যবাহিনী। তারা বীর যোদ্ধা, যুদ্ধে অসাধারণ পারদর্শী, সকলেই দেশমাতৃকার প্রতি দায়বদ্ধ। সৈন্যরা বিদেশি শক্তিকে প্রবল বিক্রমে প্রতিহত করল। প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্যরা তাদেরকে অনেকটাই রুখে দিল। বিদেশি সৈন্যরা নিহত হলো বেশি। গোষ্ঠীবদ্ধ দেশগুলো ক্ষিপ্ত হয়ে উঠল। তারা তাদের সম্মিলিত শক্তিকে আরও জোরদার করল। বহু সৈন্য নিয়ে দেশটাকে চারিদিক থেকে ঘিরে ধরল। মহারাজ কিছুতেই মাথা নত করতে রাজি নন। নতুন শক্তি সঞ্চার করে তিনি নিজেই সৈন্যবাহিনীকে নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে লাগলেন। একসময় সমস্ত প্রতিরোধ ভেঙে পড়ল। বিদেশি শক্তির কাছে মাথা নোয়াতেই হলো। পরাজিত রাজাকে নির্মমভাবে হত্যা করা হলো। নিমিষেই তারা রাজপ্রাসাদ দখল করে নিল। মহলের নিরাপত্তা রক্ষীরা তখন প্রাণ বাঁচাতে পালিয়েছে। ভয়ে উৎকণ্ঠায় কাটা হয়েছিল নৃত্যশিল্পী ও গায়িকারা। তারা কেউই ধরা দিল না, আত্মসমর্পণও করল না। তারা সবাই আত্মাহুতি দিয়ে মৃত্যুবরণ করল। অনেকেই 3 তলা থেকে ঝাঁপ দিল। কেউ কেউ আবার নিজের গায়ে দাহ্য পদার্থ লাগিয়ে আগুন ধরিয়ে দিল। বিদেশি সৈন্যদের রাজবাড়ির অন্দরমহলে শিল্পীদের কাছে পৌঁছাতেই পারল না। অপমৃত্যু ঘটল সুন্দরী গায়ক গায়িকা এবং নৃত্যশিল্পীদের। রাজবাড়ির অজানা কাহিনী শুনে বিভূতিবাবু রাত 8টা নাগাদ রাজবাড়ি ফিরে এলেন। ফাঁকা জনহীন প্রাসাদ। বিভূতিবাবু খুব সাহসী, কোনো টেনশন নেই। রাত 12টা নাগাদ তিনি শুয়ে পড়লেন, ঘুমিয়েও পড়লেন একসময়। নিশুতি রাত। মধ্যরাত্রে বিভূতিবাবুর নুপুরের ঝংকার এবং গানের শব্দে ঘুম ভেঙে গেল। তিনি উঠে বসে টর্চটা হাতে নিলেন। টর্চ নিয়ে বাইরে বেরিয়ে এলেন। একটু থমকে দাঁড়িয়ে সেই ঘরে প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে নাচ গান বন্ধ হয়ে গেল। মহারাজ তার সঙ্গী সাথীদের নিয়ে একইভাবে আসর বসিয়েছিলেন। বিভূতিবাবু নিজের পরিচয় দিয়ে পকেট থেকে আইডি কার্ড মহারাজার হাতে দিলেন।
বললেন, আমি ভূত বিশারদ, ভূত নিয়েই আমার কাজ কারবার। বেয়াড়া ভূত ধরে আমি তাদের শায়েস্তা করে থাকি। দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকা ভূতের শাস্তি দিই। আপনাদের এই মুহূর্তেই রাজবাড়ি থেকে চলে যেতে হবে, এটা আমার নির্দেশ। বিভূতিবাবু তখন খুবই উত্তেজিত। মহারাজ বিভূতিবাবুর হাত থেকে আইডি কার্ড নিয়ে তার আপাদমস্তক দেখল। ডক্টর বিভূতি দাস, পিএইচডি, কলকাতা 2। অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিলেন মহারাজ। তারপর ডক্টর দাসকে নিয়ে তিনি পাশের শিল্প নৈপুণ্যে মোড়া সুন্দর একটা ঘরে প্রবেশ করলেন। দুজনের মধ্যে ঘণ্টা 2 রুদ্ধদ্বার বৈঠক চলল। কোনো পক্ষই কোনো সমঝোতায় আসতে পারল না। শেষে ডক্টর দাস হুঙ্কার দিলেন, সাপুড়ে যেমন সাপ ধরে সাপকে নিয়ে খেলা করে, ঠিক তেমনই আমিও ভূত ধরে পোষ মানিয়ে ভূতকে খেলাই। ভূত ধরা আমার বাঁ হাতের কাজ। আমার ধৈর্যের পরীক্ষা নিও না, সমূলে ধ্বংস হয়ে যাবে। একসময় ভূতের রাজা ভেঙে পড়ল, খুব ভয় পেয়ে গেল, বাড়ি ছেড়ে দিতেও রাজি হলো, তবে একটা শর্ত আরোপ করল। মিশন সাকসেস। ডক্টর দাস একটা সমাধান সূত্র বার করেই বেরিয়ে গেলেন, মুখে এক তৃপ্তি হাসি নিয়ে। কলকাতায় ফিরে এলেন মিস্টার দাস। বাড়িতে সেই শিল্পপতি হিরণ বৈদ্যকে ডাকলেন। হিরেনবাবু রাতেই ডক্টর দাসের বাড়িতে এলেন। ডক্টর দাস বিস্তারিতভাবে সব বললেন। বহিঃশত্রুর আক্রমণে তার অপমৃত্যু ঘটেছিল। মৃত্যুর পরেও তিনি প্রাসাদ ছেড়ে যাননি, ভূত হয়েই দীর্ঘকাল এখানে বসবাস করছেন। হিরেনবাবু অবাক হয়ে সমস্ত ঘটনাটা শুনছিলেন। ডক্টর দাস ফের বললেন, ওরা কখনো রাজবাড়ি দখল ছাড়েনি, দখল সত্ত্ব থেকে কখনো সরে আসেনি। তাই ওরা একটা শর্ত আরোপ করেছে, পুনর্বাসন চেয়েছে। আপনি যদি নতুন কোনো বাড়ি ওদের বাসস্থানের ব্যবস্থা করে দেন, তবে ওরা নিঃস্বার্থে প্রাসাদ ছেড়ে সেখানে চলে যাবে। ভূতের এমন অদ্ভুত আচরণে হিরেনবাবু খুশিই হলেন, তবে তার সমগ্র মুখমণ্ডলে আনন্দের ঝিলিক দেখা দিল। এক কথায় তিনি দক্ষিণ 24 পরগনার বিরাট খামার বাড়িটা ওদের থাকার ব্যবস্থা করে দিলেন। ওরাও ওদের কথা রাখল। পরের শনিবার আমাবস্যার রাতে ওরা প্রাসাদটা খালি করে দিল। এখন মাঝে মাঝে নির্ভয়ে হিরেনবাবু সপরিবারে রাজবাড়িতে থাকেন। মেয়ে তো দারুণ খুশি, সারাদিন বিভিন্ন ঘরে ছোটাছুটি করে, আর ছোট্ট ছোট্ট পায়ের শব্দে প্রাসাদটা খিলখিল করে হেসে ওঠে। এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এরকম আরও অন্যান্য ভৌতিক গল্পগুলি শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশন অন করতে একদম ভুলবেন না। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একদিন নতুন এক গল্পের সাথে। ধন্যবাদ।